হ্যালো স্টুডেন্টস, আমি শুভদীপ পাঁজা তোমাদের ফিজিক্স পড়াবো। আমি লার্ন টু মোডের একজন শিক্ষক। তো আজকে তোমাদের দশম শ্রেণীর পর্যায় সারণী নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা তোমাদের যে অধ্যায় যে আছে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে অনেকেরই সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো আমি মনে করি কোনো সমস্যা না, কারণ আমার কাছে তার সমাধানের উপায় আছে। তো চলো, কিভাবে পর্যায় সারণীকে সহজভাবে বোঝা যায় বা সহজভাবে পড়া যায় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা জানি যে আমাদের প্রকৃতিতে মোট 118টা মৌল আছে। তো মৌল সংখ্যা কত? 118। 118টার মধ্যে 92টা আছে প্রাকৃতিক, আর বাকি মৌলগুলো আছে কৃত্রিম। এবার কৃত্রিম মানে কি? যে মৌলগুলোকে তোমার পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। আর প্রাকৃতিক মানে যেগুলো আমাদের পৃথিবীর যে কোনো ভূখণ্ডে পাওয়া যায়। তো সেইগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক। এর মধ্যে 92টা হচ্ছে প্রাকৃতিক, আর 26টা মৌল সেটা হচ্ছে কৃত্রিম। তো বুঝতে পারছো যে টোটাল 118টা মৌল, তার মধ্যে 92টা প্রাকৃতিক আর 26টা কৃত্রিম মৌল আছে। তো প্রত্যেকটা মৌলের কি কি ধর্ম দেখা যায়? দু ধরনের ধর্ম আছে। একটা হচ্ছে ভৌত ধর্ম, আরেকটা হচ্ছে কি ধর্ম? রাসায়নিক ধর্ম। এবারে এই যে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, তোমাকে যদি আমি বলি যে 118টা মৌলের তোমার ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম মনে রাখতে হবে, তাহলে তুমি কি হবে বলতো? তুমি পাগল হয়ে যাবে। কেন? কারণ 118টা মৌলের হাজারটা ভৌত ধর্ম আছে, হাজারটা রাসায়নিক ধর্ম আছে। তো প্রত্যেকের যদি আমি হাজারটা হাজারটা করে মনে রাখতে যাই, তাহলে কি হয়ে যাবে? আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই বিজ্ঞানীরা একটা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল তৈরি করার চেষ্টা করেছিল। তো তাতে কি হতো যে এই পর্যায় বা সারণী দেখে আমি কি বলতে পারতাম, কোন একটা মৌলের যদি আমি ধর্ম জানতে পারি, তাহলে সেই মৌলের আন্ডারে যতগুলো মৌল আছে তাদের আমরা কি করতে পারবো? ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম সহজেই বলতে পারবো। তাহলে আমার কিছু মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মনে রাখলেই আমি কি করতে পারবো? বাকি মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম অনায়াসেই বলে দিতে পারবো। সেই জন্য বিজ্ঞানীরা এই পর্যায় সারণী তৈরির চেষ্টা করেছিলেন। এবার চলে আসো, আমরা পর্যায় সারণী তৈরির ইতিহাসটা জানবো যে কিভাবে পর্যায় সারণী তৈরি করা হয়েছে। প্রথমে যিনি পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করেছেন তার নাম হচ্ছে ডোবেরনিয়ার। ডোবেরনিয়ার কি করেছিলেন? যে রাসায়নিকভাবে সদৃশ্য আছে এমন কিছু মৌলকে নিয়েছিলেন, নিয়ে দেখেছিলেন যে তাদেরকে যদি আমি পরপর ভাবে সাজাই, তাহলে কি হবে? মাঝের মৌলটার যে পারমাণবিক ভর, সেটা বাকি দুটো মৌলের পারমাণবিক ভরের গড় হবে। মানে ধরো, রাসায়নিকভাবে সদৃশ্য আছে এমন তিনটে মৌল হচ্ছে, যেমন লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই তিনটেই আমরা কি জানি? এর তিনটেই হচ্ছে ধাতু। ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। কারণ এদের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো প্রত্যেকেরই বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। লিথিয়ামেরও বাইরের কক্ষে একটা, সোডিয়ামেরও বাইরের কক্ষে একটা, আর পটাশিয়ামেরও বাইরের কক্ষে একটা। তো সেই জন্য এদের রাসায়নিক ধর্মের সদৃশ্য আছে। উনি কি বলছেন যে লিথিয়ামের পারমাণবিক ভর কত না 7, সোডিয়ামের কত 23, আর পটাশিয়ামের কত 39। এবারে উনি বলছেন যে এই মৌলগুলোকে আমি যদি পরপর ভাবে সাজাই, তাহলে কটা মৌল পাচ্ছি আমি? তিনটে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ত্রয়ী বলা হচ্ছে। ঠিক আছে, তো এই তিনটে পরপর মৌলের এই মৌলটা আর এই মৌলটার পারমাণবিক ভরের সমষ্টির গড় কি হবে? এই মৌলটার সাথে সমান হবে। তো উনি কি বলতে চেয়েছেন সেটা ম্যাথমেটিক্যালি আমরা দেখছি। দেখো, এর পারমাণবিক ভর কত? 7। তাহলে আমি কি করলাম? 7, তার সঙ্গে কি করব? 39 যোগ করব। তাহলে টোটাল কত বেরালো? 46। এবারে এই দুটোর গড় কত হবে? তাহলে 46 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে? 23। তাহলে দেখো, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। উনি এটাই বলছিলেন যে যদি রাসায়নিকভাবে সদৃশ্য আছে এমন তিনটে মৌলকে যদি পরপর যদি সাজানো যায়, তাহলে মাঝের মৌলটার পারমাণবিক ভর বাকি দুটো মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান হবে।
এটা হচ্ছে ডোবেরনিয়ারের ত্রয়ী সূত্র। এরপরে যিনি এসছেন তিনি হচ্ছেন নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড। নিউল্যান্ড কি বলছেন? উনি বলছেন আমরা গানের সপ্তম সুর জানি। সপ্তম সুর কি কি? না, সপ্তম সুর হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। দেখো, সা প্রথম, রে দ্বিতীয়, গা তৃতীয়, মা চতুর্থ, পা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার দেখো, সা দিয়ে আমার শুরু হয়েছিল, তাহলে 1 নম্বর। আবার সা দিয়েই কি শেষ হচ্ছে, তাহলে এটা ক নম্বর? 8 নম্বর। উনি বলেছিলেন যে পারমাণবিক ভর অনুযায়ী যদি মৌলগুলোকে সাজানো হয়, তাহলে প্রথম মৌলের সঙ্গে এই যে অষ্টম মৌল, এই অষ্টম মৌলের কি হবে? ভৌত আর রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি পিরিয়ডিক টেবিলের পরপর মৌলগুলোকে লিখি, তাহলে এরকমটা পাবো: হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তারপরে চলে আসবে আবার তোমার ফ্লোরিন, ঠিক আছে? তারপরে কে আসবে? সোডিয়াম। তারপরে কে আসবে? ম্যাগনেসিয়াম। তারপরে অ্যালুমিনিয়াম। এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে উনি বলছিলেন যে 1 নম্বরে কে আছে? হাইড্রোজেন। আবার 1 নম্বরে কে ফিরত চলে আসে? ফ্লোরিন। এই হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিনের রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্মের কি দেখাতে পাওয়া যায়? না, সদৃশ্য দেখতে পাওয়া যায়। তেমনি লিথিয়াম, লিথিয়ামের সাথে কার মিল দেখতে পাচ্ছ? সোডিয়ামের। তাহলে লিথিয়ামের অষ্টম মৌলটা কত? সোডিয়াম। তো এইটাই হচ্ছে আমার নিউল্যান্ডস অষ্টক সূত্র। অষ্টক, নিউল্যান্ডস অষ্টক সূত্র। ঠিক আছে, তাহলে আরেকবার বলি কি বলছেন নিউল্যান্ড। নিউল্যান্ড বলছেন যে রাসায়নিক মৌলগুলোকে যদি পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুযায়ী সাজানো যায়, তাহলে প্রথম মৌলের সঙ্গে পরবর্তী যে অষ্টম মৌল, সেই অষ্টম মৌলের ভৌত আর রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাবে। দুটো ধর্মই, ভৌত প্লাস রাসায়নিক ধর্ম, এই দুটো ধর্মেরই মিল পাওয়া যাবে। সেইটাই আমরা দেখলাম যে হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের ধর্মের মিল আছে, লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল আছে, বেরিলিয়ামের সাথে কার মিল থাকবে? তাহলে ম্যাগনেসিয়ামের ধর্মের মিল দেখতে পাওয়া যাবে। এই সূত্রটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এবারে এই ডোবেরনিয়া বা নিউল্যান্ড এরা যে পর্যায় সূত্রটা তৈরি করেছিল, সেই পর্যায় সূত্রের তৈরির সময় বেশি মৌল আবিষ্কার হয়নি। এরপরে যে বিজ্ঞানী এলেন তার নাম হচ্ছে মেন্ডেলিফ। তো মেন্ডেলিফের সময় আমার টোটাল কটা মৌল ছিল? না, 67টা মৌল। টোটাল 67 না, 63টা মৌল আবিষ্কৃত হয়েছে। তো উনিও নিউল্যান্ড যেটা বলেছিলেন সেটাকে একটু রেকটিফাই করে উনি কি বললেন যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ ইনি বলছেন যে অষ্টম মৌলের সঙ্গে প্রথম মৌলের মিল পাওয়া যাবে। উনি বলছেন এরকম কোনো নাম্বার ফিক্সড নেই যে 8 নম্বর মৌলের সাথেই মিল পেতে হবে। উনি বলছেন যে একটা সংখ্যা থাকবে যেটার পরপর কি হবে? রিপিট হতে থাকবে, মানে ধর্মের মিল পেতে থাকবে। সেটার কথাই হচ্ছে পুনরাবৃত্ত। পুনরাবৃত্ত, ঠিক আছে? যে পুনরায় আবার আবর্তিত হয়ে ফিরে আসবে, অর্থাৎ একটা মৌল থেকে শুরু করে আবার সেই মৌলের ধর্মেতেই ফিরে আসবে। তো এই মৌল থেকে যে এই পরবর্তী মৌলতে এলো, সেই নাম্বারটা কিন্তু ফিক্সড নয়। এই দুটো আলাদা আলাদা মৌল, কিন্তু কত নম্বর পর পর মানে তোমার হচ্ছে কত নম্বর পর আবার রিপিট হবে, সেই জিনিসটা কিন্তু ফিক্সড বলা নেই। উনি বলেছেন পুনরাবৃত্ত হবে। তো ওনার সময় 63টা মৌল ছিল। তো উনি কি করেছেন যে এই 63টা মৌলকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী ক্রমবর্ধমান ভাবে সাজিয়েছিলেন। তো সাজানোর ফলে কি পাওয়া গেছিল? এরকম একটা জিনিস পাওয়া গেছিল যেটা তোমরা দেখতে পাবে।
এরকম কতগুলো ছক তোমরা দেখতে পাবে। তো এই যে ছকটা, এই ছকটাকে কি বলা হচ্ছে? পর্যায় সারণী বলা হচ্ছে। যেটা কার না? মেন্ডেলিফের পর্যায় সারণী। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণী। এবারে এখানে আমরা কতগুলো অনুভূমিক দাঁড়ি দেখতে পাচ্ছি আর কতগুলো উলম্ব দাঁড়ি দেখতে পাচ্ছি। এই যে অনুভূমিক দাঁড়ি, এই অনুভূমিক দাঁড়িকে কি বলা হয়? অনুভূমিক দাঁড়িকে বলা হয় পর্যায়। আর এই যে উলম্ব যে সারিগুলো আমি দেখতে পাচ্ছি সেইগুলোকে কি বলা হচ্ছে? অনুভূমিকটাকে কি বলা হচ্ছে? পর্যায়। আর উলম্বটাকে কি বলা হচ্ছে? শ্রেণী। তো উলম্বটাকে কি বলা হচ্ছে? শ্রেণী। তো মেন্ডেলিভ যখন ওই 63টা মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন, তখন অনুভূমিক যে পর্যায়, সেই পর্যায় সংখ্যা ছিল কতগুলো? 7টা। আর উলম্ব যে শ্রেণীর সংখ্যা, সেই শ্রেণীর সংখ্যা কতগুলো ছিল? 8টা। এবারে এই যে উলম্ব শ্রেণী, সেই শ্রেণীগুলোকে আবার তিনি কি করেছিলেন? দুটো ক্যাডারে ভাগ করেছিলেন, এ এবং বি। এ আর বি, এই দুটো ক্যাডারে ভাগ করেছেন। কতগুলো অবধি করেছিল? না 7 অবধি করেছিল। 7 নম্বর শ্রেণী অবধি তিনি করেছিলেন। এখানে আরেকটা জিনিস জানতে হবে, যে এই যে পর্যায়, যে নাম্বারিং গুলো, সেই নাম্বারিং গুলো কিভাবে করা হয়? পর্যায়গুলোকে সংখ্যায় লেখা হয়, 1 2 3 4 5 6 7। আর যে শ্রেণীগুলোকে, সেইগুলোকে কিসে লেখা হয়? রোমান হরফে লেখা হয়। 1 2 3, এইটা হচ্ছে, চলো এর মাঝে আরো অনেকগুলো আছে, 4 5 6 7 8, এভাবে আমার লেখা হয়। তো এই হচ্ছে আমার মেন্ডেলিফের পর্যায় সারণী। তোমাদের যেটা মাধ্যমিকে পরীক্ষায় যেটা আসে, সেই কোশ্চেনটা হচ্ছে যে কোনো একটা মৌলের যদি আমার পারমাণবিক ক্রমাঙ্ক জানা থাকে, তাহলে সেই মৌলটার কিভাবে আমি কত নম্বর পর্যায় আর কত নম্বর শ্রেণীতে আছে সেটা আমি বলতে পারবো। ঠিক আছে, তো দেখো, ধরো একটা উদাহরণ নিচ্ছি, সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11। তো সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক আমি জানি। এবারে তোমাকে বলল সোডিয়াম পর্যায় কত নম্বর পর্যায়ে অবস্থিত আর কত নম্বর শ্রেণীতে অবস্থিত, সেটা তুমি বলো। এবারে তোমার সোডিয়ামটা পর্যায় সারণীর যে কত নম্বর পর্যায়ে বা কত নম্বর শ্রেণী, সেটা মুখস্থ রাখা সম্ভব নয় প্রত্যেকটা মৌলের। তার জন্য কি আছে? একটা নিয়ম আছে। সেই নিয়মটাকে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট কি? মৌলটা কতগুলো কক্ষে আছে, কক্ষপথ সংখ্যা। কক্ষপথ সংখ্যা মৌলটার যত হবে, সেটাই হচ্ছে কি হবে? তার পর্যায় সংখ্যা হবে, পর্যায় সংখ্যা। আর 3 নম্বর কি? শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে, শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান কি? সমান শ্রেণী সংখ্যা। ঠিক আছে, এবারে দেখো, এই নিয়ম অনুযায়ী আমি কিভাবে সোডিয়াম মৌলটার পর্যায় শ্রেণীতে পর্যায় আর শ্রেণীর সংখ্যা বের করি। দেখো, 11 যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা জানি কে এল এম এন কক্ষপথের নাম। তো প্রথম কক্ষপথে আমার কটা ইলেকট্রন থাকে? 2টো ইলেকট্রন। তারপরের কক্ষপথে কটা থাকবে? 8টা। তাহলে আছে কটা? 11টা। তাহলে আমার 8 2 কত হয়ে গেল? 10। তারপরের কক্ষপথে তাহলে কটা থাকবে? একটা ইলেকট্রন। তাহলে আমার দেখতে পাচ্ছ এখানে যে কটা কক্ষপথে আমার ইলেকট্রন আছে? 3টে কক্ষপথ। তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা কত হবে? না 3 নম্বর পর্যায় হবে।
এবারে শ্রেণী সংখ্যা কি বলেছি, শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে শ্রেণী সংখ্যা। আমার শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাহলে এই যে সোডিয়াম মৌলটার শ্রেণী সংখ্যা কত হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি ইলেকট্রন বিন্যাস করেই সহজে কি বলে দিতে পারলাম যে সোডিয়াম মৌলটা কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর শ্রেণীতে আছে। তোমাদের এরকম কোশ্চেন পরীক্ষায় পড়বে। এবারে চলো আরেকটা মৌল আমি তোমাদেরকে বলি, যে মৌলটায় ইলেকট্রন বিন্যাস আমি জানি, দেখি কি বেরোয়। ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত হচ্ছে 17। ঠিক আছে, এবারে এর কি করতে হবে, একই জিনিস, ইলেকট্রন বিন্যাস করতে হবে, কে এল এম এন। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে কত 8টা, তাহলে 8 2 কত হলো 10। এবার 17 থেকে 10 বিয়োগ করলে কত হয় 7, তাহলে এম কক্ষে কটা থাকবে 7টা। এবারে এখানে একটা তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রত্যেকটা কক্ষে যে আমার ইলেকট্রন সংখ্যা, আমি এখানে 2 লিখছি কেন, এখানে 8 লিখছি কেন, বা এখানে 7 লিখছি কেন। তার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি 2n স্কোয়ার রুল। 2n স্কোয়ার রুলটা কি বলে, n হচ্ছে আমার কক্ষপথ সংখ্যা, আর 2n স্কোয়ারটা কি না ইলেকট্রন সংখ্যা, মানে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা এই নিয়ম দ্বারা আমি বের করতে পারি। যেমন ধরো n এর মান যদি আমি 1 বসাই, তাহলে 2n স্কোয়ার মানে কি 2 × 1 স্কোয়ার, তাহলে কত হবে 2। দেখো প্রথম কক্ষ তার কতগুলো ইলেকট্রন থাকছে 2টো, দ্বিতীয় কক্ষে তাহলে n এর মান কত 2, তাহলে কি হবে 2 স্কোয়ার, তার মানে 2 2 × 4, 2 × কত 8। দেখো ওই জন্য দ্বিতীয় কক্ষে কটা হচ্ছে 8টা। তৃতীয় কক্ষ যদি বের করি তাহলে কি হবে 2 × 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 18। তাহলে দেখো এখানে এই কক্ষে কটা থাকার কথা 18টা থাকার কথা, কিন্তু আমার বেঁচে আছে ইলেকট্রন কটা 7টা, সেই জন্য আমি কি করেছি 7 লিখেছি। তাহলে এর পর্যায় কত হবে, পর্যায় হবে 2 3। কটা কক্ষপথে আছে 3টে কক্ষপথে, কে এল এম, তাহলে 3টে কক্ষপথে আছে, তাহলে পর্যায় মানে কত কক্ষপথের সংখ্যা, তাহলে কত হবে 3। আর শ্রেণী কি হবে, শ্রেণী আমার কত নম্বর হবে না শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আছে 7, তাহলে আমার শ্রেণী সংখ্যা কি বলছে যে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যাটাই কি শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী কত হবে আমার 7। এখানে তোমরা ভুল করে এমনি এই 7 লিখে ফেলোনি, তাহলে কি হবে ভুল হয়ে যাবে, কারণ আমরা শ্রেণীকে মেন্ডেলিফের শ্রেণীকে কি লিখি না রোমান হরফে লিখি, নর্মাল সংখ্যায় লিখি না। সেই জন্য আমাকে এই যে 7, এই 7টাই আমাকে লিখতে হবে। বোঝা গেছে, বোঝা গেছে। চলো তোমরা আরেকটা কোশ্চেন তোমরা নিজে নিজে করো, সেটা হচ্ছে তোমরা বের করো ক্যালসিয়াম। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত 20। তাহলে ক্যালসিয়ামে তোমরা ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করে তার পর্যায় আর শ্রেণী সংখ্যা বলো, হয়ে গেলে আমার সাথে মিলাও। ঠিক আছে, দেখো ক্যালসিয়ামের কি কে এল এম এন। ঠিক আছে, তাহলে কে কক্ষে কটা 2টো, এল কক্ষে 8টা। এবারে তাহলে 8 2 10, 20 থেকে 10 বাদ দিলে কটা থাকবে 10টা পড়ে থাকবে। এবারে আমি কি দেখলাম এই যে শেষ কক্ষে তৃতীয় কক্ষে কটা থাকে সর্বোচ্চ 18টা, কিন্তু এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে এই কক্ষে যদি 10টা বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ভুল হয়ে যাবে, কারণ এখানে একটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে যে এম কক্ষটা তো বাইরের কক্ষ, তো বাইরের কক্ষে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো এখানে কটা আছে 10টা আছে, তাহলে আমার কি এখানে 10টা থাকতে পারবে না। তো কি হবে এই 10টা পরিবর্তন হয়ে গিয়ে কি হবে এখানে 8টা চলে আসবে, তাহলে বেঁচে কটা থাকবে আর 2টো, তাহলে সেই 2টো কোন কক্ষে চলে যাবে পরের কক্ষে চলে যাবে। তাহলে এখানে দেখো 2 8 8 2। ঠিক আছে, এই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। এবারে তাহলে এর ক্ষেত্রে পর্যায় কত হবে, পর্যায় হবে 4টে কক্ষপথ, তাহলে পর্যায় 4। আর শ্রেণী কত হবে, শ্রেণী হচ্ছে আমার শেষ কক্ষে কটা আছে 2টো, তাহলে কত হবে 2। ঠিক আছে, তো আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসটা বুঝেছো, আর ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে পর্যায় সারণীতে পর্যায় আর শ্রেণী বের করতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো মেন্ডেলিফের পর্যায় সারণীর যে কি ত্রুটি আছে বা ওর কি ভুল ছিল সেটা
আমরা দেখি। দেখো, ওর মেনলি দুটো ভুল ছিল। কি দুটো ভুল? না, উনি যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন আমার কটা মৌল ছিল বলছিলাম? 63টা মৌল আছে। তো তখন নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল এই নিষ্ক্রিয় মৌল তখন কি হয়েছে? আবিষ্কৃত হয়নি, অর্থাৎ অনাবিষ্কৃত ছিল। যার কারণে মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে এদের জন্য কোনো স্থান রাখেননি। ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রথম ভুল। সেই জন্য পরবর্তী ক্ষেত্রে কি করা হয়েছে? এই নিষ্ক্রিয় মৌলকে মেন্ডেলিভের পর্যায় সারণীতে একটা স্থান দেওয়া হয়েছে। তখন মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত হয়ে গেছে? শ্রেণী সংখ্যা হয়ে গেছে 8 থেকে বেড়ে 9টি হয়ে গেছে। ঠিক আছে? আগে আমরা কি শিখলাম? যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত ছিল? 8টি ছিল। তো নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হওয়ার পরে তাদেরকে স্থান দেওয়ার জন্য আলাদা একটা শ্রেণী তৈরি করা হলো, যেটা হচ্ছে 8 থেকে বাড়িয়ে কি করলো? 9টি করলো। দ্বিতীয় কি করেছিলেন? উনি বলেছিলেন যে পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজাতে, কিন্তু উনি পারমাণবিক ভরের থেকে বেশি রাসায়নিক ধর্মের মিল আছে এরকম মৌলগুলোকে উনি প্রাধান্য দিয়েছিলেন। যার কারণে কিছু মৌলকে তাদের পারমাণবিক ভরের চেয়ে মানে ছোট মৌলকে বড় মৌলের আগে স্থান দিয়েছিলেন। যেমন আর্গন আর পটাশিয়াম। পটাশিয়ামের তোমার যে পারমাণবিক ভর সেটা হচ্ছে তোমার 39.10, আর আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 39.65। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্গনের যে পারমাণবিক ভর সেটা পটাশিয়ামের পারমাণবিক ভরের চেয়ে বেশি। তাহলে কার আগে স্থান হওয়ার কথা? পটাশিয়ামের, তারপরে আর্গন থাকার কথা। কিন্তু উনি কি করেছিলেন? আর্গনকে আগে রেখেছিলেন, তারপরে পটাশিয়ামকে রেখেছিলেন, যেটা ছিল ওনার দ্বিতীয় ভুল। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। তো আশা করি তোমরা মেন্ডেলিভের পর্যায় সারণীটা বুঝতে পেরেছো এবং পর্যায় সারণী থেকে কি কোশ্চেন আসে তোমাদের মাধ্যমিকে সেটা তোমরা জানতে পেরেছো। তো ক্লাস আজকে এখানেই শেষ করলাম। পরের ক্লাসে আমি তোমাদের আধুনিক পর্যায় সারণীতে কিভাবে মৌলদের অবস্থান নির্ণয় করা হয় সেই সম্বন্ধে তোমাদেরকে বলবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।